নমস্কার দর্শক বন্ধু, আজ মহানবমী। হাই নিউজের পরিবার থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ মহানবমীর মহা আড্ডায় আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত শিল্পী হিসাবে যাদেরকে পেয়েছি আসুন পরিচয় করিয়ে দিই। একেবারে বাঁদিকে শিল্পী সুতপা চট্টোপাধ্যায়, ঠিক তার বাঁদিকেই আছেন শিল্পী শৈবাল চৌধুরী এবং তার ডান দিকে আছেন বাচিক শিল্পী রবীন মুখার্জি। ঠিক তার ডান দিকে আছেন প্রখ্যাত বিখ্যাত যা বলবেন তাই আমাদের পঙ্কজ সাহা। এখন উনি আমাদের এখানে এসেছেন, কিন্তু ওনার পরিচয় কবি, উনি একজন দূরদর্শনের অধিকর্তা ছিলেন, আরও পরিচয় আপনারা জানেন। আর ঠিক আমার ডান দিকে যিনি আছেন বাচিক শিল্পী, অভিনেতা এবং আরও কিছু যদি বিশেষণ থাকে তার সঙ্গে আছেন সতীনাথ মুখোপাধ্যায়। নমস্কার। এবং ঠিক তার ডান দিকে আছেন আমাদের একজন বন্ধু শিল্পী কাজী কামাল নাসের। আর আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্যে তবলা সঙ্গতে আছে আপনাদের পরিচিত মুখ দীপক ভট্টাচার্য। আজকের আড্ডা জমে উঠবে, কিন্তু প্রথম মায়ের আজকে আমরা একটা গান শুনবো সুতপাদির মুখে। সুতপাদি কি গান করবেন? অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমি শুরু করছি ভুবন জোড়া আসনখানি এই গানটি দিয়ে। ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছানি। ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছানি। ভুবন জোড়া আসনখানি। রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছানি। ভুবন জোড়া আসনখানি। জীবন সকল সুরে আমার হৃদয় কারণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখে সকল হারস, ফুলের পারস ঝড়ের পারস, তোমার করুণ শুভ উদার ভানে হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিজ্ঞানী। ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছানি। ভুবন জোড়া আসনখানি। মাঝে মধ্যে পশ্চিম আকাশে কালো মেঘ দেখে মনে হয় মানব জাতির ভাগ্যাকাশে বুঝি কখন কি যে হয়। কিন্তু শরৎ মেঘের খেয়ালি মন, ভোরের শিশির, সোনালি রোদ, শিউলি ফুলের গন্ধ বাঙালির মনে আনে নতুন করে নবচেতনা। আর এই চেতনার আমাদের
নতুন করে উদ্যম আনে, নতুন করে কাজের আমাদের একটা উৎসব আনে, মিলন ঘটায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর কলকাতার বুকে 1757 সালে আমাদের নবকৃষ্ণদেবের বাড়িতে প্রথম সাবেকিয়ানা দুর্গা পুজো শুরু হয়। রবার্ট ক্লাইভ আসেন এবং মানে ক্লাইভের সম্বর্ধনার জন্যই এটা করা হয়েছিল। কিছুটা তার মধ্যে আমাদের একটু এখন ভাবলে খারাপই লাগে। একদম একদম। এবং একদিক থেকে লজ্জার ব্যাপার বলে, হ্যাঁ, মানে তার স্তুতির জন্য করা হয়েছিল এবং বিপুল রকম খানা পিনা, পানের আয়োজন, নাচের আয়োজন করাই হয়েছিল তাদের ইংরেজদের সাফল্যের জন্য, ইংরেজদের জয়কে সেলিব্রেট করার জন্য। তো সেইখান থেকে আমাদের আজকের পদার্পণ, আমাদের সাবেকি পূজা গেল, তারপরে বারোয়ারি পুজো আমার যতটুকু জানা আছে গুপ্তিপাড়ায় প্রথম বারোয়ারি পুজো হয় 70 দশকে। এবং না মানে সেইভাবে আমাদের যে বারোয়ারি যে আমরা যেভাবে সাধারণ মানুষ জানতে পারলাম, তখন তো সাবেকিয়ানা, তারপরে গুপ্তিপাড়ায় বারোয়ারি শুরু হলো এবং 90 থেকে যেটা স্পন্সরশিপ এবং থিমের পুজো। আর এই ব্যাপারটা নিয়েই আজকে আমাদের আলোচনা থাকবে, পুজোর একাল সেকাল। এবং এই সেকালের ব্যাপারটা যেমন আমরা আমাদের মধ্যে প্রবীণ ব্যক্তিত্ব, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব পেয়েছি আমাদের পঙ্কজদাকে, এবং সেই সঙ্গে একালের পুজোর খানিকটা আমরা আমাদের সতীনাথদার থেকে, মানে দুই ব্যক্তিত্ব, স্টলওয়ার্ড ব্যক্তিত্ব, যারা দুজনে স্বকীয় আলোয় আলোকিত, স্বকীয় প্রতিভায় প্রতিভাত, মানে একদম যারা নিজেদেরকে একটা জায়গা করে নিয়েছে, পরিচিতির জায়গায় তারা আজকে একদম চরম শিখরে, তাদের থেকে জানবো। এবং তার সঙ্গে কামালদার গান হবে, তার সঙ্গে আমাদের রবীন্দ্রার কবিতা এবং আরও আমাদের যে সমস্ত গেস্ট আছে তাদের গান। তো প্রথম আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের পঙ্কজদা, আপনি আপনার কি দিয়ে শুরু করবেন? দেখো, তুমি পুজোর কথা বললে এবং সেকালের পুজোর ব্যাপারে যাবার আগে আমি আমার লেখা একটি কবিতা শোনাতে চাই। পুজো নিয়ে লেখা একটি কবিতা, এটা আমার নীরবতার শব্দ, বইতেই কবিতাটি আছে। কবিতাটির নাম হচ্ছে পুজো স্পেশাল। বাঙালির পুজোর সঙ্গে ছুটি জড়িয়ে আছে একদম তাই, এবং বেড়ানো, ভ্রমণ, এই দুটো মিলে গেছে এই লেখাটিতে। এটি সানন্দা পত্রিকায় প্রকাশিত হয়েছিল বেশ অনেক বছর আগে। পুজো স্পেশাল। সময় বন্ধনে ওই জলমেঘ সাঁতরে গেল আকাশ, তোমার শাড়ির আঁচল ভুলে ছাপিয়ে এলো পুজোর অবকাশ। টিকিট কেটে দাঁড়িয়ে আছি, ঘণ্টা বাজে স্টেশনে, পলাশপুর লোকাল যাবে অবুঝ সেই মহুয়া বনে। ভুল টিকিট, তোমার নাকি মন খারাপ, গার্ড বলছে দ্বিধার পায়ে, চলতে বারণ জেসিডি আপ। ডাউন ট্রেনে চেন টানলো, জানলা খোলা, তোমার মুখ বাঙ্ক থেকে খসে পড়ল পুজো সংখ্যার দুঃখ সুখ। জানলা খোলা, তোমার মুখ বাঙ্ক থেকে খসে পড়ল পুজো সংখ্যার দুঃখ সুখ। বাহ বাহ বাহ। কিন্তু বাঙালি হচ্ছে তো মানে যতই মেধামননের সৌন্দর্যে সারা পৃথিবীকে আলোকিত করুক, কিন্তু আড্ডাবাজ। আর বাঙালির এই দুর্গোৎসব মানেই যেমন খাওয়া, তেমনি পোশাক পরিচ্ছদ, নতুন কিছু পড়া। তুমি যে আড্ডার কথাটা বললে, আমি প্রথম, তুমি তো জানো যে আড্ডা ফরম্যাটটা এনেছি একদম, হ্যাঁ। এবং এটা আমাদেরকে বলতেই হবে, এটা তো সত্যি একটা ব্যাপার যে এই যে দূরদর্শনে, তখন তো ইলেকট্রনিক্স মিডিয়ায় হচ্ছে দূরদর্শন, তো সেই দূরদর্শনে কিন্তু প্রথম এই পুজোর আড্ডা, বৈঠকি আড্ডা কিন্তু সেই সূত্রপাত যার হাত ধরে হয়েছে তাকে কিন্তু আমাদের মধ্যে পেয়েছি। একদম একদম। পঙ্কজদা যদি কিছু বলেন ওই ব্যাপারে। পঙ্কজদার আগে যখন দূরদর্শনে যে অনুষ্ঠানগুলো যেগুলো হতো, তরুণদের জন্য থেকে আরম্ভ করে সমস্ত অনুষ্ঠান, সেই আড্ডার মধ্যেও দাদা, এবং পুজো পরিক্রমাটাও তো বোধহয় আপনার হাত ধরেই হয়েছে। আমি তোমাকে একটু, হ্যাঁ আজকে ছাড়বো না আপনাকে, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আড্ডা ফরম্যাটটা, এটা সতীনাথ যেটা বলছিল, গান আগে যেমন তোমরা বসিয়ে গান গাইছো তেমনই হতো, হ্যাঁ, কিন্তু রেডিওতে সেই ফরম্যাটটা ছিল। আমার মনে হলো যখন চোখে দেখতে পাচ্ছি অডিও ভিজুয়াল, তখন তেমন কেন হবে,
তাই প্রথমটা আমি ভূপেন হাজারিকাকে দিয়ে করেছিলাম। ও তারপর সেই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে গান, তার সঙ্গে ছিলেন রুমা ঘোষ ঠাকুরদা, সেই কিন্তু জন্ম এই ফরম্যাটের। আচ্ছা। তারপরেরটা রাজেশ্বরী দত্তকে নিয়ে, রাজেশ্বরী দত্ত আর গৌরী ঘোষ ছিলেন তার সঙ্গে। রাজেশ্বরী দত্ত সেই রেকর্ডিং এর পর 5 দিনের মধ্যে মারা যান একটা পথ দুর্ঘটনায়, এবং যখন সেটা টেলিকাস্ট করি একই সঙ্গে সেটা স্মরণ অনুষ্ঠান এবং ওই ফরম্যাটের দ্বিতীয় অনুষ্ঠান। কিন্তু সতীনাথ যেটা বললো, নববর্ষের বৈঠকে আড্ডা ফরম্যাটটা খুব জনপ্রিয় হতে যায়। সে কোন সাত সকালে হয়েছিল না ভোরের বেলা? হ্যাঁ, বহু, সেটা তখন তোমরা মনে জন্মাওনি। তারপরে আজকে দেখো সবসময় আমার খুব ভালো লাগে যে তোমরা আড্ডাটা এই ফরম্যাটটাকে এত গ্রহণ করেছো, তুমি করছো, সমস্ত চ্যানেলে হচ্ছে নববর্ষের আড্ডা, পুজোর আড্ডা। তো বাঙালি তো আড্ডা দিয়ে জীবনটা কাটিয়ে দিল। আমি এই ফরম্যাটটা এই জন্য এনেছিলাম যে তখন কিন্তু অন্য একটা ব্যাপার ছিল, আমরা বিদেশ থেকে সমস্ত ফরম্যাটগুলো নিচ্ছিলাম। ধরো ইন্টারভিউ, ডিসকাশন বা যা কিছু ফরম্যাট সব বিদেশি টেলিভিশন থেকে নেওয়া। আমার মনে হয় একটা দেশি ফরম্যাট চাই। আচ্ছা, সেই জন্যে আমি এই আড্ডার ফরম্যাটটাকে নিই, যা আমাদের বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এর চেয়ে দেশি আর কি হতে পারে? আচ্ছা সতীনাথ দা, আমার যেটা মনে হয় এই যে আড্ডাতে কিন্তু বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন তার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে, তার বিভিন্ন কাজের যে তার একটা ধারা সেটাকে নিয়ে সবকিছু নিয়ে এসছেন। তো এইটা তো একটা শেয়ার হচ্ছে এবং সেটা করার ফলে একটা নতুন কিছু সমাজ পাবে, এটা আমি মনে করি। তো সতীনাথ দা, আপনার থেকে কিছু আপনার দেখুন, আমি একটা কথা বলি, যখন অনুভূতি সে ছন্দময় আর ধ্বনিতে প্রকাশিত হয় তখন তো সেটা কবিতা। এখন এই অনুভূতিটা সতীনাথ দার কি ছন্দময় ধ্বনিতে প্রকাশিত হবে, আমরা একটু একালের পুজোর ব্যাপার পেয়ে একটু জানবো। এক্ষুনি ওই ছন্দময় কোনো ধ্বনি আনছি না, তবে একালের পুজো বলতে আমার দক্ষিণ কলকাতায় যেহেতু সমস্ত কর্মকাণ্ড, আমার যেটা মনে হয় এই যে পুজোর আজকে একটা মানে পুজো আর থিম এই দুটো শব্দ সিনোনিমাস হয়ে গেছে। এটা হওয়ার নেপথ্যের কাহিনীটা আমার যেটুকু মনে হয়, আমার অভিজ্ঞতায় যা দেখেছি, দক্ষিণ কলকাতায় একটা পুজো হতো উজ্জ্বলা সিনেমা হল এখন উঠে গেছে, উজ্জ্বলা চানাচুর শুধু রয়ে গেছে অদ্ভুত ভাবে। সেইখানে ওই গলির মধ্যেই সংঘশ্রী বলে একটি পুজো হতো। সংঘশ্রীর পুজোর বিশেষত্ব ছিল যে তারা একটু আর্টিস্টিক পুজো করতো। মেঘের আড়াল থেকে মা দুর্গা আসছেন, অসুরকে দেখতে পাচ্ছি, একটু বিদ্যুতের কারিকুরি করে ত্রিশূলটা ছুটে যাচ্ছে আলোর খেলায়, বিদ্ধ করছে মহিষাসুরকে, এবং মেঘেরই মাঝখান থেকে দেখতে পাচ্ছি খুব শিল্প সমন্বিত ভাবে যেন আর্টিস্টিক ডান্সের ফর্মে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং সংঘশ্রীর ঠাকুর না দেখাটা মানে পুজো একটা অপূর্ণতা রয়ে গেল, তোমার ঠাকুর দেখা সম্পূর্ণ হলো না। তো এইরকম এই যে অন্য ভাবনায় একটা শিল্প সমন্বিত ঠাকুরকে দেখানো, এটা সংঘশ্রী কিন্তু পুরোটা বলে আমার যেটুকু মনে পড়ে। আমি প্রথম অ্যাওয়ার্ডটা যে থিমের পুজোটা যে খুব জনপ্রিয় হয়ে গেল, আমি তো পূজা পরিক্রমা করছি, তার থেকে পুরো এই যে এভলিউশনটা, বিবর্তনটা আমার চোখে ধরা পড়েছিল। আমার ছেলেটির নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হয় বাঁধন কি বন্ধনের নাম ছিল, কসবাতে মাটির খুঁড়িতে, যে খুঁড়িতে চা খেয়ে ফেলে দিচ্ছে। আমি ওটা দেখতে গিয়ে ওকে ইন্টারভিউ করি দীর্ঘ। ও বলেছিল যে মাটির খুঁড়িটা যখন কেউ চা খেয়ে ফেলে দেয়, আমার মনে হয় এত সুন্দর একটা জিনিস ভেঙে যাচ্ছে, এটাকে নিয়ে কি করা যায়। ভাবতে হচ্ছে পুরো প্যান্ডেলটাই সে মাটির খুঁড়ি দিয়ে করে, প্রতিমা ইত্যাদি। তখন ওর ভাবনাটা কিন্তু ছিল শুধু প্রতিমা অথবা প্যান্ডেলটা মাটির খুঁড়ি দিয়ে করা নয়, আমাদের যে মৃৎশিল্প তাকে ভাবনায় আনা। সেই থেকে কিন্তু থিমটা জনপ্রিয়, সেই থেকে কিন্তু এবং এশিয়ান পেইন্টস বোধহয় প্রথম অ্যাওয়ার্ডটা দিয়েছিল সৃজনশীলতাকে। এটা আমি বলছি ওই যে আমাদের সাবেকি আর্চার দুর্গা ঠাকুর করা, কিংবা ওই জাস্ট জমিদার বাড়ি, হ্যাঁ সাবেকি ধরনের যেটা ছিল, তার থেকে সংঘমিত্রর পুজোর ব্যাপারটা একটু অন্যরকম। কিন্তু এই সরি সংঘমিত্রর কথায় আসছি। সংঘমিত্র আর একটা অসাধারণ কাজ করলো, তাদের যে এবার 25 বছর পূর্তি, সেই 25 বছর পূর্তি উপলক্ষে ওরা চাইল একটু বিশেষত্ব কিছু করব। তো পটুয়াপাড়ার বিখ্যাত তখন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী শ্রীশচন্দ্র পাল, তাকে নিয়ে আসা হলো ঠাকুর গড়ার জন্য। একটা অভিনব কিছু করতে হবে। প্রায় 20 ফুট উঁচুর দুর্গা প্রতিমা তৈরি করা হলো, যেরকম আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখে দেখছি চন্দননগরে, সেই রকম ওই ঠাকুর তো পটুয়াপাড়ার ওই অল্প পরিসরে করা সম্ভব নয়। যেখানে সংঘমিত্রর একটা ছোটখাটো মাঠ ছিল, খুব বড় হয়তো নয়, কিন্তু দুর্গাপুজোর আয়োজন করার জন্য যথেষ্ট, সেইখানে শ্রীশচন্দ্র পাল এবং তার সহযোগী শিল্পীরা এসে ওইখানে পুজোর মানে মূর্তি তৈরি করা শুরু করলেন।
তখন স্কুলে যাবার সময় একটু আগে বেরোতাম, টুক করে গিয়ে দেখে আসি কতটা এগোলো, বা ছুটির পর একবার গিয়ে দেখেছি আরো কতটা এগিয়ে গেল ঠাকুরটা, এবং চোখের সামনে ঠাকুর তৈরি হচ্ছে দেখতে গেলে স্বাভাবিক, এখন অনেক জায়গাতেই হয়, কিন্তু পটুয়াপাড়ার কুমোরটুলি ছিল একমাত্র জায়গা। কিন্তু এইটা হচ্ছে যে মণ্ডপে ঠাকুর হবে তখনই অলরেডি খানিকটা ছাউনি টাউনি হয়ে গেছে, শ্রীশচন্দ্র পাল নিজে হাতে করে ঠাকুর করছেন, এটা দেখা দেখার একটা ব্যাপার। তো আমরা সেরকম দেখতাম। দূরদর্শিতার অভাবে কি নির্মম পরিণতি হয়। এই আজকে নবমীতে বসে আমার সেই দুঃখজনক ঘটনার কথা আরো বেশি করে মনে পড়ছে। দশমীর দিন সমস্ত আয়োজন, বিসর্জন হবে, ব্যান্ড পার্টি এসে গেছে, বিশাল শোভাযাত্রা করে হবে টবে, লরি এসে গেছে, ঠাকুর তোলা হবে, কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রা হবে, প্রতিমা কেউ নড়াতে পারল না। 20 ফুটের অত ভারী প্রতিমা ভাবা হয়নি যে আমরা তুলব কি করে, সেটা সম্ভব হবে তো। চন্দননগরে যত ঠাকুর হয় প্রত্যেকটা কিন্তু তলায় চাকা থাকে, আর তাদের বিসর্জনের একটা সিস্টেম আছে, একভাবে একসঙ্গে সব যায়, এবং ওটাও কিন্তু সিস্টেমের মধ্যে পড়ছে। এই ঠাকুর কিন্তু তোলা গেল না, প্রচুর লোকজন এনে সেই মানে যারা এইসব ব্যাপারে পারদর্শী, তলায় বাঁশ টাঁশ লাগিয়ে অনেক করে ছোট করে বাঁশ তো মুচড়ে ভেঙে গেল, শাল খুঁটি এনে সেইটা দিয়ে তোলার চেষ্টা করা হলো, নাথিং ডুইং। শেষ পর্যন্ত বিসর্জন হলো কিভাবে, করাত নিয়ে সে একটা একটা অঙ্গ কেটে কেটে তাকে নিয়ে যাওয়া হলো। শোভাযাত্রা সব পণ্ড আদি গঙ্গায় টুকরোগুলো ফেলে দিয়ে সে একটা মানে মর্মান্তিক, এবং সকলের তখন ভয় যে মায়ের এইরকম একটা পরিণতি ঘটলো, না জানি ওই অভিজ্ঞতা না থাকলে অমঙ্গল হবে, কতটা কুপিত হবেন। কিন্তু মা তো মঙ্গলময়ী মা তো সন্তানের খারাপ ক্ষতি এটা কখনো কোনো মা চাইতে পারেন না, সেটা হয়নি। কিন্তু ওইটা একটা নির্মম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অদূরদর্শিতার জন্য। একটা কথা বলবো যেটা সুব্রত মনে জানতে চাইছে, সেটা হচ্ছে যে পুজোর এই যে বিবর্তনের মধ্যে দিয়ে আজকে পুজো কিন্তু একটা শিল্প উৎসব। পুজো শুধুমাত্র কিন্তু অসামান্য শিল্পের উৎকর্ষ, এত বড় একটা শিল্প উৎসব পৃথিবীতে কোথাও হয়। এটাও কিন্তু দেখুন সূচনা, সৌভাগ্য যে পৃথিবীর নানা দেশে নানা রকম উৎসব আমি হিন্দুদের হানুকা উৎসব, তোমার আমাদের ধরো বিদেশের খ্রিস্ট ধর্ম যে উৎসবের সবচেয়ে বড় হচ্ছে ক্রিসমাস। আমি সেটা ফ্রান্সে দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, বিদেশের নানান দেশে, ইউরোপের নানান দেশে দেখেছি। আর আমাদের দুর্গাপুজোর সঙ্গে পৃথিবীর কোনো দেশের কোন উৎসবের তুলনা হয় না, এর চেয়ে বড় উৎসব আর কোথাও নেই। কিন্তু আজকে যেটা আমি একটা কন্ট্রাস্টের কথা আপনাকে বলি, এই যে একটা ভয়াবহ পরিণতি ঘটলো, তার পরের বছর একটা পাপ স্খলনের ব্যাপার হয় না, যে কি করবো আমরা, এই মানে অন্য উপকরণ দিয়ে মূর্তি গড়ার যে ব্যাপারটা, পরের বছর সেই সংগঠিত অনন্ত মালাকারকে নিয়ে এলো, আর একজন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, তিনি এবার সোলার ঠাকুর করলেন, যত ভারী হয়েছিল এটা একটা খুব যুগান্তকারী পরিবর্তন। এবং তারপরের বছর আরেকজন শিল্পী এলেন, তার নাম অমল কারক, তিনি ঝিনুক দিয়ে প্রতিমা তৈরি করলেন, পাট দিয়ে প্রতিমা হলো। এই নানা উপকরণ থেকে আস্তে আস্তে থিমের ফর্মেশন, সেটাকেই বলতে পারেন বেঁধে দিলেন এই বন্ধন খুঁড়িটাকে। তারও একটা সুন্দর তাৎপর্য ছিল, মাটির প্রতিমা হয়, খুঁড়িও তো মাটি দিয়েই তৈরি, মাটি দিয়ে তৈরি কোন একটা উপকরণ, সেটাকে এবার আমি মণ্ডপ সজ্জার প্রতিমা নির্মাণে নিয়ে আসছি। এবং তারপরে তো কত রকম ভাবনা যে এসেছে, মানে বাঙালির এবং শিল্পীদের ভাবনার একটা মনে হয় মহোৎসব হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং মানে বিচিত্র ভাবনার উৎকর্ষ। আমাদের ভারতবর্ষের তো 4টে রাজ্যের যে 4টে রাজধানী, তারা কিন্তু 4টে ঐতিহ্য বহন করে। যেমন কলকাতা কিন্তু সংস্কৃতির ঐতিহ্য বহন করে, আবার বম্বে যেটা মুম্বাই আমরা বলি, সে কিন্তু বাণিজ্যের ঐতিহ্য বহন করে, মা লক্ষ্মীর। আবার দিল্লি সে কিন্তু রাজনৈতিক ঐতিহ্য, আর যেটা আমাদের চেন্নাই বা মাদ্রাজ সেটা হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্য, এই নিদর্শনগুলো তো ক্যারি করে। তো আমাদের আড্ডা নবমীতে জমে উঠেছে, কারণ দুজন স্টলওয়ার্ডকে পেয়ে গেছি আমাদের মাঝখানে, হ্যাঁ, এবং আমাদের খুব ভালো লাগছে। একটু গান না হলে বেশ দরকার, একটু গান ছাড়া আমি পুজোরই একটা গান, হ্যাঁ, মানে পুজোর 4 দিনকে নিয়ে আমরা কিভাবে পালন করি, চাই না যে পুজোটা শেষ হয়ে যাক। না, নবমী তো সেই ঘন্টায় বাজায়, শেষ আবার ঘন্টা বাজাচ্ছে। সেই নিয়ে রবীন্দ্র জৈনের কথায় সুরে, শ্রদ্ধেয় রবীন্দ্র জৈনের কথায় সুরে ভালো লাগলো যে কার কথা এটা বলে না, আবৃত্তিকাররাও কিন্তু কবির নাম বলতে ভুলে যায়।
মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনের বারোটা পেলো। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনের বারোটা পেলো। ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের পরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। সপ্তমীতে পুষ্পাঞ্জলি দেব গিয়ে আগে, উপোস করে প্রসাদ খেতে বড় ভালো লাগে। খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো করে, খুশি মহা অষ্টমীতে সন্ধি পুজো করে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে। নবমী নিশীথে তোর শৈল নামর সুখ, মায়ের বিদায় বেলার ব্যথা নিয়ে ঘুরে দিলি বুক, তোর শৈল নামর সুখ। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে, জানি না তোমার দেখা পাবো আবার কবে। দশমীর দিনে মায়ের বিসর্জন হবে,
জানি না তোমার দেখা পাবো আবার কবে, মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে, মনের জ্বালা মেটাই মোরা কোলাকুলি করে। এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। মা গো ডাকে তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা। আপনারা দেখছেন হাই নিউজের পর্দায় মহানবমীর মহা আড্ডা। অনুভূতি যখন ছন্দময় সুরেতে প্রকাশিত তখন সেটাকে গান বলে। গীতিকার তার অনুভূতির কথা, সুরকার তার অনুভূতির কথা, শিল্পী তার অনুভূতির কথা আমাদের আড্ডায় শেয়ার করলেন। এখানে গীতিকার সুরকার মিলে গেছেন রবীন্দ্র জৈন আর শৈবালের চমৎকার অনুষ্ঠান। আমি বলবো স্পেশাল মেনশন এবং গীত বাদ্য নৃত্য এই তিনটে মিলিয়ে তো সঙ্গীত, কাজেই যদি তিনটে সম্মিলন ঘটে সুন্দরভাবে সেক্ষেত্রে একটা সুন্দর বই প্রকাশ ঘটে। আচ্ছা রবীন্দ্র, আপনাকে তো ছাড়বো না, কারণ আপনিও তো অনেক একটা সিনিয়রদের মধ্যেই রয়েছে। রবীন্দ্র তো ধরা দেবেন বলেই দিন, এবার আপনি দর্শকের সামনে কি ধরা দেবেন, কি বলবেন? কথাই মায়ের কথা, মায়ের কথা, মায়ের একটা কবিতা তো কাজী নজরুল ইসলামেরই লেখা, চারটে লাইন আমি বলবো। তবে এই প্রসঙ্গে বলি যেটা পঙ্কজদা যেটা বলছিলেন যে বিদেশের পুজো, এবং আমরা দেখেছি, আমারও সৌভাগ্য হয়েছিল 1983-তে তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলনে বাইরে গিয়ে এই দুর্গা পুজো কালী পুজোয় অংশগ্রহণ করার। সেখানেও দেখেছি শুধু আমরা এখানে উৎসব করছি তা নয়, ওখানকার বাঙালিরা বা যে বাঙালি নয় তারা কিন্তু এই পুজোয় ভীষণভাবে মাতে। তারা সাংস্কৃতিক উৎসব, এই আড্ডা ইত্যাদি চলে, এবং খাওয়া দাওয়া, তার সঙ্গে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কোনো কাজে হবে না, আড্ডাতেও ভালো খাওয়া এখানেও। তা আমি আমি কাজী নজরুল ইসলামেরই একটি ছোট্ট কবিতার কিছু অংশ বা লাইন আপনাদের সামনে রাখছি, এবং বিশেষ করে এই মা আশা উপলক্ষে। আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। মাদিগুলোর আদিগোষ ওই অহিংসা বলেন লাকি লাকি, খাঁড়ায় কেটে কর্মা বিনাশ, নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার আনমা সমর, অমর হবার মন্ত্র শেখা, মাদিগুলোই কর্মা পুরুষ, রক্ত দেমা রক্ত দেখা। তুই একাই পাগলি বেটি তাতুই তাতুই নৃত্য করে, রক্ত তৃষার ম্যায় ভুকাপুর কাঁদন কেতন কোণে ধরে। অনেক পাঁঠা মস্কেছিস রাক্ষসী, তোর যায়নি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা। দুর্বলরে বলি দিয়ে ভীরুরেহীন শক্তি পূজা দূর করে দে, বলমা ছেলের রক্ত মাগে দশ পূজা। ম্যায় ভুকাহু মাই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরি রানীর মা দুলালি কন্যা ওই। আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, আয় ন্যায় ভুকাহু আই বলে আয় এবার মা আনন্দময়ী।
মা তো এসেই গেছেন, তবু আমরা একটু বললাম। না, মা এসে গেছেন, এবার তো মা যাওয়ার মা তো সময়। যাওয়ার সময় তবে এই কবিতাটি নজরুলের, এটা নেতাজি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় ছিল। এই যে উনি চেয়েছিলেন যে আনন্দময়ী ভেতরকার রাত। শক্তি জাগরিত অন্তর্নিহিত হোক, শক্তি একদম, হ্যাঁ। সেইটা এবং নজরুল সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে খুব মানে Right. চমৎকার ভাবে প্রকট না করে কাদের বিরুদ্ধে। আচ্ছা পঙ্কজদা, বলছি যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু কবিদের কলমে, তাই তো, তার সঙ্গে যারা সাহিত্যিক বা লেখক তারা বা কিন্তু যারা গানের দুর্গাপুজোকে শিল্পী, হ্যাঁ, যে শক্তির এটা- আরাধনা, হুম। ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দেরা কিন্তু দুর্গাপুজো আয়োজনও করতেন। হ্যাঁ, মানে এই পুজোটার মধ্যে দিয়ে তারা শক্তির আরাধনার মধ্যে দিয়ে একই, যেটা সতীনাথ বলতে চাইছে, ব্রিটিশ বিরোধিতা এবং শক্তির আরাধনাকে তারা একই সঙ্গে মেলানোর চেষ্টা করেছে। আচ্ছা, এখানে রবীন যেটা বলছিল, আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। বিদেশের পুজোর মধ্যে পুজো কিন্তু প্রথম লন্ডন শহরে, আচ্ছা। আমাদের দেশের বাইরে প্রথম বাঙালির দুর্গাপুজো লন্ডন শহরেই সূত্রপাত হয়। আচ্ছা, না, তখন তো আমাদের বিলেত বলতে লন্ডনই বোঝা যেত। এবং এখান থেকে প্রতিমা পাঠিয়েছিলেন যুগান্তর, অমৃতবাজার পত্রিকার পরিবার, হ্যাঁ, তুষারকান্তি ঘোষ, ওরা প্রথম পাঠিয়েছিলেন। আর সেই প্রতিমা কিন্তু এখনো পুজো হচ্ছে। কিভাবে জানো? ওখানকার পুজোর কতগুলো বৈশিষ্ট্য আছে। যে মূর্তিটা গেল, কিছুদিন একটা পুজো কমিটি সেটা পুজো করবার পর আরেকটা পুজো কমিটিকে বিক্রি করে দেয়, আচ্ছা, এবং সেটাকে আবার তারা একটু ভালো করে সংশোধন করে রং টং করে তারা আবার পুজো করতে থাকে। এবং খুঁজলে হয়তো তুমি বহু বছর আগে যে প্রথম প্রতিমাটা এখান থেকে গিয়েছিল, পাঠিয়েছিলেন তুষারকান্তি বাবু, সেটা খুঁজে পাবে। আচ্ছা, আরেকটা মজার ঘটনা হচ্ছে যে ধরো এখন লন্ডন শহরে অনেক পুজো হয়, কিন্তু যখন তুমি পুজো বাড়ি বলা হয়, যখন তুমি গেলে প্যান্ডেল করে তো হয় না, শীতের দেশ, একটা কোনো হল বা একটা কোনো স্কুল তার মধ্যে হয়, নর্মালি হল ভাড়া নিয়ে হয়, এবং তখন মনে হবে তুমি দেশের পুজোতেই আছো, এমন আচ্ছা, সমস্ত এমন কাণ্ড পরিবেশ হচ্ছে, তৈরি হয় ওখানে। এত ভিড় ইত্যাদি। কিন্তু যেই তুমি বাইরে বেরোলে তখনই তোমার মনটাতে একটা দুঃখ এসে আঘাত করে। কোথাও পুজোর কোনো চিহ্ন নেই, শরতের চিহ্ন নেই, হ্যাঁ, আচ্ছা। আজকে এই সেপ্টেম্বরের অল্প অল্প ঠান্ডা, চারিদিকে ব্যস্ত একটা বিদেশ, সেই আবার আদর যেই, মালা হ্যাঁ, নেই, সেই কিচ্ছু নেই। হইচই নেই। কিন্তু হইচই যেই নেই, সতীনাথ তুমি ভিড় আরেকটা আবার পুজোতে যখন যেই ফিরে গেলে, গেলাম, তখন তোমার মনে হবে, ইন্টেরিয়ারে গেলে আবার একটা হ্যাঁ, অন্যরকম। অন্যরকম। মানে কি, আমি মনে আছে একজন ব্যালেরিনা, ফরাসি ব্যালেরিনা, তাকে আমরা ইয়ে করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম বেলসাইজ পার্কের পুজোতে এসো। সে বেচারি সিঁড়ি দিয়ে পুজোর যে দোতলাতে হচ্ছে, শুধু উঠতেই পারলো না, এত ভিড়। আচ্ছা, সেখানে মানুষের এত ভিড়, এত উৎসাহ, এত উদ্দীপনা, মনে হয় তুমি দেশেই আছো। সেই ঢাক বাজছে, সেই প্রসাদ নিয়ে এর হাত থেকে ওর হাতে চলে যাচ্ছে, সেই শাড়ি, সেই ধুতি পাঞ্জাবি, কিন্তু যেই বাইরে যাচ্ছ আবার একটা বিষাদ ঘন দৃশ্য। আচ্ছা, এটা একটা অদ্ভুত দৃশ্য। একদম। আরেকটা সতীনাথদের হুম। বা আছে, তোমরা যারা শিল্পীরা আছো তোমাদের মজা লাগবে, বেলসাইজ পার্কের পুজোটা ছিল তখন সবচেয়ে বড় পুজো। তা আমি যখন দেশে পৌঁছলাম, আমাকে বলা হলো যে পুজোর যে জলসা হয় সেটা আপনি কন্ডাক্ট করবেন। আচ্ছা, দেশ থেকে সমস্ত বিখ্যাত শিল্পীরা খবর পেয়ে গেছেন, তারা আমাকে ফোন করছেন, যোগাযোগ করছেন, বলছেন যে আমার যেন একটা মানে জায়গা অনুষ্ঠান থাকে। থাকে, একটা জায়গা থাকে। হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারছি না যে এত উৎসাহ কেন। ওরা কোনো পয়সা করে দেন না, হ্যাঁ, কিন্তু দেশ থেকে পয়সা খরচ করে আসতে চান বিখ্যাত শিল্পীরা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, প্রথম বছর যখন তাদের অনুষ্ঠান হচ্ছে, আমি একের পর এক শিল্পীদের নিবেদন করছি, তখন দেখলাম সমস্ত ব্রিটেনের সমস্ত শহর থেকে বাঙালিরা এসছেন সেই জলসাটা শুনতে। এবং যে শিল্পীকে ভালো লাগছে, অনুষ্ঠানের মঞ্চ থেকে নামা মাত্র তারা সেই শিল্পীর সঙ্গে এসে কথা বলে নিচ্ছেন যে তাদের অনুষ্ঠানে যেতে হবে এবং এত টাকা চুক্তি আচ্ছা, হচ্ছে। অর্থাৎ সেই অনুষ্ঠানটা হচ্ছে জনসংযোগের অনুষ্ঠান। বুঝতে পারছো তোমরা শিল্পীরা? আচ্ছা, বুঝতেই পারবে। আমরা, হ্যাঁ, আমরা কিন্তু এইবারে একটা গান আমরা এই কাজী কামাল নাসিরের কাছে যাবো। আপনি কামাল শুধু গাইয়েই নয়, কামাল কিন্তু কবিও। গীতিকার, রচনা হ্যাঁ, অনবদ্য সুন্দর অবশ্যই, কবিতাও লেখে এবং গান তো ওর তো স্বরচিত গানে আমরা কবিতাও শুনবো আমরা তো অবশ্যই। খুব মজার কবিতা। বিষয়টা নারী মুক্তি নিয়ে। আমরা তো খুবই সরব, আমাদের সমাজে নারী মুক্তি নিয়ে আমরা অনেক কথা বলি, তো সেটাকে একটু শ্লেষার্থক দৃষ্টিভঙ্গি থেকে এই কবিতার মধ্যে আমি ধরতে চেষ্টা করেছি। আসলে নারী মুক্তি কোন জায়গায় আছে সেটা বোঝা যাবে। সীমা তোমার চিন্তা কিসের, বরটি আমি দারুণ খাসা, উজাড় করে দেব তোমায় 7 সাগরের ভালোবাসা। প্রগতিশীল মানুষ আমি, নারীর মুক্তি সার জেনেছি, তবেই না আজ খুঁজে পেতে চাকরি করা বউ এনেছি। স্বাধীনভাবেই অফিস যেও,
বাসের গেটে ঝুলে ঝুলে মাইনের সব টাকা শুধু আমার হাতেই দিও তুলে। চাকরি বাকরি যতই করো, দেখবে অফিস যাওয়ার আগে তোমার আমার পাকস্থলীর কোথায় যেন কান্না জাগে। কান্নাটাকে চাপতে তোমার রান্না করা খুব জরুরি। সেটুক সময় আমি বরং তানপুরতে রেওয়াজ করি। অভিনয়ের শখটা তোমার দিলেই না হয় জলাঞ্জলি, সংসারের এই মঞ্চে বরং ফোটাও শিল্প কুসুম কলি। নিজের মধ্যে একলা বলে জাগছে বুঝি বিষণ্ণতা, দুদিনে কোল ভরিয়ে দেব, খুঁচিয়ে দেব অপূর্ণতা। তোমার জন্য কেই বা বলো ভাববে সব আমি ছাড়া, ভাগ্যি করে বর পেয়েছো, ভিড়ের মাঝেও নজর কাড়া। এত কিছুর বিনিময়ে একটু শুধু ইচ্ছে করে, এত কিছুর বিনিময়ে একটু শুধু ইচ্ছে করে, অফিস থেকে ফিরে যখন বসবো নিজের ছোট্ট ঘরে, টিভির পর্দা জুড়ে তখন চলবে ধারাবাহিক প্রিয়, ক্লান্তি তুচ্ছ করেও তখন এক কাপ চা বানিয়ে দিও। তো এই প্রগতির কোনো সত্যি তাই। আসলে গতকাল মহা অষ্টমী গেছেন, সেইখান থেকে কিন্তু একটা কুমারী পুজো হয়। আর কুমারী হচ্ছে, কুমারী শব্দের সাধারণ অর্থ হচ্ছে কন্যা, কিন্তু এই দুর্গার আরেকটি শক্তি কিন্তু এই কুমারীদের মধ্যে, অর্থাৎ দেবী পুরাণে এই কুমারী কথাটা তো আছে, এবং যেখানে আমাদের বৃহৎ পুরাণ আছে সেখানে কিন্তু কুমারী কথায় মানে কেন কুমারী ব্যাপারটা এলো সেটাও পরিষ্কার করে বলা আছে। তো সেখানে বলা আছে যে দেবীকে একসময় এই দেবতারা কিন্তু স্মরণ করেছিলেন যে আমাদেরকে বাঁচাও বাঁচাও, তখন কিন্তু চণ্ডিকা রূপে এই মা দুর্গা কিন্তু কুমারী চণ্ডিকা রূপে দেখা দিয়েছিলেন। তো এই বিশ্ব জননী, বিশ্ব মাতৃত্ব শক্তি কিন্তু এই নারীদের মধ্যে, এবং সেই কবিতা দিয়ে আজকে আমাদের কামালদা এত সুন্দরভাবে একটা আড্ডায় একটা উপস্থাপনা করলেন, খুব ভালো লাগলো। একটা আমরা একটি গান একটা শ্লেষ রয়েছে। একদম একদম এই সুন্দরবাদী একটা গান করেন, আড্ডা তো জমে উঠেছে, কারণ গান একটা চাইছে লোক। মানে এক কাপ চা বানিয়ে একটা, দিয়ে পরে একটা গান আরেকটা গান গান। শুনিয়ে দিই। একটা গান
আপনারা দেখছেন হাই নিউজের পর্দায় মহানবমীর মহা আড্ডা। আপনারা আসন ছেড়ে কোথাও যাবেন না, কারণ এত জমাটি আড্ডা তো। আমরা একটি গানের মধ্যে দিয়ে ছোট্ট বিরতিতে যাব। শৈবালদার গান, শৈবাল চৌধুরী গাইছেন। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ করে কানাকানি, তোমায় আমায় শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। তাই তো এমন করে রূপে আর রসে আর ভরে আছে, ভরে আছে ভুবন খানি। তোমায় আমায় শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে অনেক কথার মাঝে হয়নি বলা একটি কথা, তুমিও জানো আর আমিও জানি কেন এই নীরবতা, কেন এই নীরবতা। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। তেমনি করে তুমি আমার হয়েছ বলে আরে ভাগ্য বলে মানি। তোমায় আমায় শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ করে কানাকানি, তোমায় আমায় শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে। হাই নিউজের সমস্ত দর্শকদের শারদ শুভেচ্ছা। প্রচুর ঠাকুর দেখুন, প্রচুর আনন্দ করুন, প্রচুর প্যান্ডেলে ঘুরুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, সবটাই যেন হয় হাই। মানে আমরাও হাই, আপনারাও হাই। মহামায়া সনাতনী শক্তি তুমি জাগো। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, ফিরে এলাম বিরতির পর নতুন অতিথিদের নিয়ে। আপনারা দেখছেন হাই নিউজের পর্দায় মহানবমীর মহা আড্ডা।
আসুন একে একে নতুন অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে শিল্পী শান্তনু সেনগুপ্ত এবং আমার ডান দিকে বাচিক শিল্পী বাবলি সাহা। বাকি আমাদের যারা প্রথম তার থেকে রয়েছেন তাদেরকে নিয়েই আমরা তো এই আড্ডা জমাবো। এখন আমরা একটু গান শুনবো, শান্তনুদার গান দিয়ে আজকে আমাদের বিরতির পরের অনুষ্ঠান শুভারম্ভ হবে। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল। নীল সিন্ধু জল ধৌত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল। অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ তুষার কিরীটিনী, ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যামরব তব তব বনে। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যামরব তব তব বনে। প্রথম প্রচারিত তব মন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী। চির কল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিত অন্ন। চির কল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিত অন্ন। জাহ্নবী যমুনা বিদলিত করুণা, পুণ্য পীযূষ স্তন্যবাহিনী, ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। সতীনাথ দা এবং পঙ্কজ দা, আপনারা দুজনেই দেখেন, দেখুন আজকে নবমী হচ্ছে, কালকে দশমী এবং তারপরের দিনই কিন্তু মহরম। মানে আমাদের হিন্দু এবং মুসলমানের যে অনুষ্ঠান দুটো কিভাবে দেখুন একভাবে মানে মিলেমিশে একাকার। তো আমরা একটি কবিতা এখন আমাদের এখানে শুনতে হবে, বলবেন বাচিক শিল্পী আমাদের বাবলি সাহা। হিন্দু মুসলমান মোরা একই জাতি, একই প্রাণ, হিন্দু মুসলমান। মোরা বিভেদ সকল ভুলে গিয়ে সততা, বিবেক, আদর্শের প্রদীপ জ্বালিয়ে যেন একে অন্যের মাঝে করি সম্মান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। শত দারিদ্রতা কষ্টের মাঝেও মোদের আছে আত্মসম্মান। তবু মনের মাঝে সকল সাঝে
নিত্য নতুন সংগ্রামী কাজের মাঝে গর্ব মোদের একটাই, মোরা ভারতের সন্তান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। মোদের হৃদয়ে আছে স্নেহ ভালোবাসা, আছে কবির গান, জড়িয়ে আছে স্মৃতিতে কত যে কথা, আছে সততায় ভরিয়ে মালা যে গাথা, আছে রঙিন স্বপ্ন আশা, আছে বিধির বিধান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। বিপদে বাড়িয়ে আত্মবিশ্বাস হয়ে শক্তিমান, এনে মনে চেতনা সহে যাতনা, ভুলে বেদনা করি কঠোর সাধনা, পারি যেন ধরণীর মাঝে রাখতে মর্যাদাবান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। মোদের আছে সমস্যা, আছে অভিমান, থেকে দীর্ঘদিনের বিদেশি পরাধীনতায় হয়েছি ক্লান্ত, হয়েছি সর্বশান্ত হেতায়। তবু প্রতিজ্ঞা মোদের, নেব না অন্যের অনুদান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। নিত্য হিংসা বিদ্বেষ লুণ্ঠনে হয় মায়ের অপমান, বিপদে সাহস এনে ক্ষণে ক্ষণে, জাগিয়ে চিত্ত মূল্যবোধ এনে মনে, নির্ভয়ে শক্ত খাতে রুগ্ব মায়ের অপমান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। কণ্ঠ মিলিয়ে সকলে গেয়ে জাতীয় গান, ভায়ে ভায়ে হাতে হাত মিলিয়ে, দেশ থেকে কিংবা দূরে বিদেশে গিয়ে একই সুরে যেন বলতে পারি মোদের হিন্দুস্থান। মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। আমাদের এই সম্প্রীতির বার্তা দিলেন বাবলি সাহা তার কবিতার মধ্যে। এবং কথা আমরা পঙ্কজদা, হ্যাঁ পঙ্কজদা, আপনার একটু ওই বিজ্ঞানীদের যে দুর্গাপুজো ওইটা নিয়ে একটু যদি শুনি, একটু বলেন না। হ্যাঁ দেখো সুব্রত, এই যে আড্ডা হচ্ছে, কত ধরনের কথা হচ্ছে, আমি একবারে অন্য ধরনের একটা কথা তোমাদের শোনাই। এটা শোনবার পর হয়তো দেবী মূর্তির দিকে তাকিয়ে অন্যভাবে তোমরা ভাববে। বিজ্ঞানীরা মানে সমাজ বিজ্ঞানীরা আমরা যে দুর্গা প্রতিমা মণ্ডপে মণ্ডপে পুজো করছি তাকে আবার অন্যভাবে নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করছেন। তারা বলছেন যে মানুষের যে ইতিহাস, সেই ইতিহাস যেন ধরা রয়েছে দুর্গা মূর্তির মধ্যে। যেমন ধরো, তখন তো বিভিন্ন গোষ্ঠীতে মানুষ ভাগ হয়েছিল আদিম সময়ে। তো একটা গোষ্ঠী হয়তো নারী মূর্তির পুজো করে, আরেকটা গোষ্ঠী সিংহের পুজো করে। এখন যারা সিংহের পুজো করে সেখানে অনেক সিংহের উপদ্রব আছে, তাই তারা ভয় থেকে হয়তো সিংহের পুজো করে। এখন যে গোষ্ঠী নারী মূর্তির পুজো করে সেখানে প্রাকৃতিক কারণে কখনো হয়তো জলের অভাব হয়েছে বা খাদ্যের অভাব হয়েছে কিংবা নিরাপত্তার অভাব হয়েছে, তখন তারা সিংহের যারা আরাধনা করে তাদের আক্রমণ করে তাদেরকে পরাজিত করে। তখনকার নিয়ম ছিল সমস্ত পুরুষদের তারা হত্যা করত, শুধু যারা তরুণী, যারা অল্প বয়স্কা মেয়েরা, তাদের তারা হরণ করে নিয়ে আসতো অন্য গোষ্ঠী। তো যারা সিংহের আরাধনা করে সেই গোষ্ঠী থেকে তারা মেয়েদেরকে শুধু নিয়ে এসেছে, তরুণীদের। এখন সেই তরুণীরা তো এই গোষ্ঠীর মধ্যে ভয়ে ভয়ে ধীরে ধীরে মানিয়ে নেবার চেষ্টা করছে, তারা বাধ্য হচ্ছে নারী মূর্তির আরাধনা করতে। কিন্তু তারা তো এতদিন ধরে সিংহের আরাধনা করেছে, তা একটা সময় লুকিয়ে মাটি দিয়ে সিংহের মূর্তি তৈরি করে সেটা করে তাকে আরাধনা শুরু করে এবং একটা সময় ধরাও পড়ে যায়। কিন্তু যেহেতু এতদিন সেই মেয়েরা এই নতুন গোষ্ঠীতে আছে, তো নতুন গোষ্ঠীর পুরুষরা তাদের প্রতি একটা ভালোবাসা, এক ধরনের মায়া এসে গেছে, তাই তারা তাদের হত্যা করে না, ধীরে ধীরে মেনে নেয়। এবং সেই মেয়েদের মেনে নেবার সঙ্গে সঙ্গে সিংহটাকেও তারা মেনে নেয়, সিংহের আরাধনাকে। এবং সিংহ সেই দেবীর পায়ের নিচে স্থান পায়। এইভাবে, তার কারণ তারা তো পরাজিত। এইভাবে সমস্ত দুর্গা প্রতিমার দিকে তাকালে ধরা পড়বে কিভাবে আদিমকালে মানুষের গোষ্ঠী যুদ্ধের মধ্যে দিয়ে কোন গোষ্ঠী বিজয়ী হয়েছে, কোন গোষ্ঠী পরাজিত হয়েছে। ধরো একটা গোষ্ঠী সাপের পুজো করত, তারা পরাজিত হয়েছে। সেইভাবেই সেই মেয়েদের মাধ্যমে তারা হয়তো সেই সাপ যারা পুজো করতো তারা ধরা পড়েছে, কিন্তু সেই মেয়েরা ঘৃত হয়ে গেছে। সেই সমাজে সাপ এসে গেল আরাধনার মধ্যে, কিন্তু সাপ দেবীর হাতে ধৃত। সাপের কিন্তু স্বাধীনতা নেই। ঠিক এইভাবে তারা একেবারে নতুনভাবে ব্যাখ্যা করছেন যে দেবী মূর্তির মধ্যে দিয়ে
আদিমকালের মানুষের সমাজ কিভাবে ধীরে ধীরে গড়ে উঠেছিল তারই একটা ইতিহাস ধরা রয়েছে দুর্গা প্রতিমার মধ্যে। আচ্ছা, বাহ, এটা সুন্দর আমরা শুনলাম। আচ্ছা, এবারে তো একটা গান তো শুনতেই হবে। কাজী কামালদা, আপনার দেখি কণ্ঠে একটা আপনার স্বরচিত গান শোনাবেন নাকি? বলেই দিয়েছে আপনার কামালের গান অনেকদিন পরে শুনবো, অনেকদিন শুনিনি। আজ সকালটা একটু যেন অন্যরকম, রোদের আলোয় অন্যরকম খুশির ছন্দ, বইছে বাতাস ভাসছে তাতে পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ। আজ সকালটা একটু যেন অন্যরকম, রোদের আলোয় অন্যরকম খুশির ছন্দ, বইছে বাতাস ভাসছে তাতে পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ। পুজোর গন্ধ কাশের বনে শিউলি ফুলে, প্রজাপতির পাখায় পাখায় নাচছে দুলে। পুজোর গন্ধ কাশের বনে শিউলি ফুলে, প্রজাপতির পাখায় পাখায় নাচছে দুলে। উথাল পাথাল ভালোবাসা হৃদয় অন্ধ, আজ সকালটা একটু যেন অন্যরকম, রোদের আলোয় অন্যরকম খুশির ছন্দ, বইছে বাতাস ভাসছে তাতে পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ। ভালোবাসা ঝরছে সবার উঠোন জুড়ে, তারই আছে মলিনতা যাচ্ছে পুড়ে। সেই আগুনে গড়ছে কুমোর যে প্রতিমা, তার দু চোখেও বাঁধ ভাঙে আজ খুশির সীমা। ভালোবাসা ঝরছে সবার উঠোন জুড়ে, তারই আছে মলিনতা যাচ্ছে পুড়ে। সেই আগুনে গড়ছে কুমোর যে প্রতিমা, তার দু চোখেও বাঁধ ভাঙে আজ খুশির সীমা। আসছে পুজো মন বুঝি তাই আপন ভোলা, আজকে সবার জন্যে বুকের দরজা খোলা। আসছে পুজো মন বুঝি তাই আপন ভোলা, আজকে সবার জন্যে বুকের দরজা খোলা। ভোরের আকাশ রাখছে লিখে সেই আনন্দ, আজ সকালটা একটু যেন অন্যরকম, রোদের আলোয় অন্যরকম খুশির ছন্দ, বইছে বাতাস ভাসছে তাতে পুজোর গন্ধ। আজ সকালটা একটু যেন অন্যরকম, রোদের আলোয় অন্যরকম খুশির ছন্দ, বইছে বাতাস ভাসছে তাতে পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ, পুজোর গন্ধ। বাহ, অপূর্ব, অপূর্ব। আচ্ছা, সতীনাথ দার থেকে আমরা কিন্তু একটা গান শুনবো, আজকের আড্ডাতে পেয়েছি সতীনাথ দাকে। রবীন্দ্রনাথের একটা চমৎকার লেখা, আমরা সেই ছোটবেলায় পাঠ্য বইতে পড়েছি, কিন্তু এটা চিরকালের একটা সুন্দর লেখা। এবং পুজোর আনন্দ যেমন বলছো, পুজোতে তো কিছু কিছু নিরানন্দেরও ঘটনা ঘটে, সেই নিয়ে রবীন্দ্রনাথের পূজার সাজ কবিতাটা একটু শোনাই। সেই যে ছোটবেলায় আমাদের পড়া, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসিছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? সবুর সহে না আর, জননীরে বার বার কহে মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল
আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু কহে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তাঁর পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তার দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু গড়ে যায় ধে, হাসিয়ার নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনে কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী, হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। অসাধারণ কবিতা এবং বলার ভঙ্গিমা যেটা সতীনাথ দত্ত, একটা বিশেষত্ব বিরাট। আচ্ছা, গুরুগম্ভীর হয়ে গেছে, কিন্তু আবার একটা গান শান্তনুদা। গুরুগম্ভীর হয়ে গেছে না? হ্যাঁ, আড্ডাতে একটু আনন্দের গান। না, আমি একটা গান গাই, এটা আমার গুরু শ্রী অখিল বন্ধু ঘোষ। তো এই গান গাই, ধরে দিন আপনি কি পুজোর সময় পূর্ণিমার চাঁদ উঠেছে। আচ্ছা, হ্যাঁ, আর কারো নতুন বিয়ে হয়েছে। আচ্ছা, সে গান গাই, একসাথে মিলিয়েছে। হ্যাঁ, আচ্ছা। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকায়, ওই তুমি আমি দুজনাতে ভাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকায়, ওই তুমি আমি দুজনাতে ভাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাবার আশা। তোমার আছে সুর আর আমার আছে ভাষা, মনের কোণে আছে কিছু পাবার আশা। এবার কিছু শুনি আর আমিও কিছু কই, তুমি আমি দুজনাতে ভাসর জেগে রই। পিয়াল শাখার ফাঁকে ওঠে। বাতাস
বাতাস গান গায়, বাতাস গান গায়, আর তো ফোটে ফুল এই যে প্রহর জাগা, এ তো নহে ভুল, বাতাস গান গায়, বাতাস গান গায়, আর তো ফোটে ফুল এই যে প্রহর জাগা, এ তো নহে ভুল, বাতাস গান গায়। মোর আখির পানে চেয়ে তোমার আখি হাসে, তবে হঠাৎ কেন এরা শেষ হয়ে আসে। মোর আখির পানে চেয়ে তোমার আখি হাসে, তবে হঠাৎ কেন এরা শেষ হয়ে আসে। ফুরিয়ে যাব ভেবে আজ এতই ব্যাকুল হই, ফুরিয়ে যাব ভেবে আজ এতই ব্যাকুল হই। তুমি আমি দুজনাতে বাসর জেগে রই, পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকায় ওই। তুমি আমি দুজনাতে বাসর জেগে রই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। মেঘ সাগরে রোদের ঝিলিক দেখতে লাগে ভালো, মন সাগরে মনের মালিক খোঁজে নতুন আলো। আমরা একটা কবিতার মধ্যে এবার যাবো, কারণ এত সুন্দর গানের পর এই গানটা নিয়ে আমার হ্যাঁ, যেমন চিরদিনের চিরকালের কোনো সন্দেহ নেই, তেমনি আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা সবাই একমত হবেন, এই যে গান এও কিন্তু চিরনবীন, এ কোনোদিন পুরনো হওয়া। আর গানটা কি দেখো এত সুন্দর করলেন শান্তনুদা, যেন কথা বলছে সেটাই হালকা একটু সুর লাগছে, এন্টায়ার ফিলিংটা তার মধ্যে আছে। কত তুমি ভালো বলতে, তুমি ভালো কম্পোজার, কত কুস্তি করে গান তৈরি করতে হয়, মনে হয় হৃদয় থেকে উৎসাহিত হয়। মানে যে সতীনাথ দা যে কথাটা বললেন কবিগুরুর যে কবিতা, সেই কবিতার এতেই যত চারিদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর আনন্দের মধ্যে আমরা যাচ্ছি, ছোট্ট 4 লাইনে একটা কবিতা করলে কেমন হয়? একদম কবিতাটা শুনবো, কিন্তু জানেন পঙ্কজ দা খাওয়ার বিমুখ, মানে যতবার পঙ্কজ দাকে বলছি নবমীতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ততবার খেতেই হবে, সেই দুঃখেরই মানে, অথচ আমরা এত আনন্দ করছি, এত খাচ্ছি, কিন্তু এমনও 2-1 আছে তার সামান্য কিছু খেয়ে থাকে, সেরকম একটা সেটা একটা শোনাই। কারণ ওনার ওই সতীনাথ দার ওই কবিতাটার পরেই মনে হলো এটা আজকেও বলার দরকার। কবি জয় গোস্বামীর লেখা একটা ছোট্ট কবিতা, যেটা আমি পড়ছি। কবিতার নাম নুন। আমরা তো অল্পে খুশি, কি হয় দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, টান্দি গঞ্জি কাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান্দি গঞ্জি কাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন তো ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কারটা কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো পাতে লবণের ব্যবস্থা হোক। শুধু লবণ খেয়েই তারা চিন্তা করো, আর আমরা যে কত আনন্দে কত কি খাচ্ছি, সেই কথাটা মনে পড়ে গেল। খুব সুন্দর কবিতা, যেটা জয় গোস্বামীর কবিতা না। আজকে তো নবমী, আমার এই মুহূর্তে রামচন্দ্রদার এই কবিতাটাই মনে হচ্ছে আপনাদের শোনাই। আবার আসিস মাগো, কৈলাসে যার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি বাংলাদেশে,
ফিরে যাওয়ার সময় এলো মাত্র 3টি দিনের শেষে। ষষ্ঠীতে যার বোধন হলো, পথের শ্রমে ক্লান্ত মেয়ে, একটা দিন তো কেটেই গেল মুখের দিকে চেয়ে চেয়ে। কোথায় তোকে বসতে দেব, কখন তোকে কি যে খাওয়াই, সেই আয়োজন করতে করতে ব্যস্ত মায়ের দিন চলে যায়। সপ্তমীতে সন্ধ্যারতি, একটু যেন পেলাম তোকে, দুহাত দিয়ে মুখখানা ছুঁই, কেমন ছিলে স্বর্গালোকে। জামাই আমার ভিক্ষে করে, মহা অলস সেই মহাকাল, বাকছাল গায় প্রায় উলঙ্গ, সিদ্ধি ভাং আর গাজায় মাতাল। সে কি তোকে আদর করে, ভালোবাসে কেমন তোকে? দিনরাত্রি নাচন কোদন, কি করে সে নেশার ঝোঁকে। অষ্টমীতে দেখতে তোকে হাজার লোকের সমারোহ, কেউ বোঝে না আমার নিজের গর্ভে ধরা মেয়ে যেও। সবাই তোকে চাইছে কাছে, মা মেনকা উতলা হয়, কিসের এত ব্যস্ততা তোর, একটু কাছে বসলি না হয়। আজ নবমী, রাত পোহাবে, কালই যে তুই যাবি চলে, তোর মুখের ভাসবে ছায়া নীল আকাশের ঝিলের জলে। বিসর্জনের বাজনা বাজে, বুকের মধ্যে উথাল পাথাল, দূত এসেছে তোরই জন্যে, দাঁড়িয়ে আছে ওই মহাকাল। এই তো এলি, এরই মধ্যে এত কি তোর যাওয়ার তারা, আবার কবে আসবি উমা, মুখটা দেখি একটু দাঁড়া। শস্যে সোনায় পূর্ণ করে শরতে 1 বছর শেষে, আবার ফিরে আসিস মাগো, আসিস আমার বাংলাদেশে। এই কবিতাটার সূত্রে আমার মাইকেল মধুসূদনের কয়েকটা লাইন মনে এলো, লিখেছিলেন না যে, যেও না রজনী আজিলোয় তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে। 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে। সেই 3 দিনের কথা কিন্তু আবহমান কালের আবার ফিরে এসেছে। আচ্ছা, এই রামচন্দ্রদার মানে কি লক্ষণের দাদা রামচন্দ্র? তাই বল, আমি কোন রাম বলো রামচন্দ্রদার হতে পারে। পৌরাণিক অনেককেই আমরা নিয়ে আসছি কাছের রামচন্দ্রদা বলে। একদম জমে উঠেছে এবং সময় তো আমাদেরকে জানান দিচ্ছে। কবি সুভাষ মুখার্জি সেই 2টো লাইন, যে আমরা যেন বাংলাদেশের চোখের 2টি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে, ঠাকুরকে পাহারা, দৌড়ে খেল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা। সেই কথাই টানলাম। একদম, বাংলার ঘরে ঘরে কত পদ্ম ফুল ফোটে, এই বাংলার একজন কামালদা এত ভালো শিল্পী, তার একটা গান আমাদের শুনতেই হবে। এই পদ্ম ফুলের আমরা এবার একটু সুভাষ নেব, তাই না? হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। যে গানটা এবারে শোনাতে যাচ্ছি, এই গানটার নাম হলো আমার ফ্ল্যাট। আমি বর্তমানে যেখানে থাকি আর কি, জানি সিরিটি শ্মশান নাম শুনে, সিরিটি শ্মশানের পাশেই আমার সেই আবাসন, সিরিটি আবাসন। সেই আবাসনের 4 তলা একটি ছোট ফ্ল্যাটে আমার অবস্থান। তো ফ্ল্যাটে ওই ঘরটায় জানলাটা পূব দিকে, সকালবেলা সেদিন হঠাৎ খুব ভোরে ঘুম ভেঙে গেছে, সবাই ঘুমোচ্ছে, আমি উঠেই জানলা দিয়ে তাকাতেই বাইরে চোখ পড়লো, ডিমের কুসুমের মতো সূর্যটা উঠছে। একবার এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য, একেবারে। তো মানে এতটাই চার্জ করলো, আমি সঙ্গে সঙ্গে ওই ভোরে পাশের ঘরে এসে আমি খাতা কলম টেনে নিয়ে গানটা তক্ষুনি লিখে ফেলেছিলাম, আমার ফ্ল্যাট। এবং ওই একটা ছোট্ট ব্যালকনি আছে, পূব দিকেই একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে দাঁড়ালে রাত্রেবেলা জ্যোৎস্না রাত্রে সেই ব্যালকনিটা চাঁদ ভেসে যায়। আবার রাস্তা, সামনের রাস্তাটা, সেখান থেকে মিছিল যাচ্ছে, এই যে রাজনৈতিক পালাবদল ঘটলো সেটাও আমার দেখা, ওখান থেকে দাঁড়িয়ে অবলোকন করি যে মিছিল যাচ্ছে, নানা রকম স্লোগান উঠছে। আবার শ্মশান পাশেই,
রাত্রি দিন আমাকে হরিবোল ধ্বনি শুনতে হয়, এই সমস্তটা মিশেই মানে সব কিছু কথাই গানের মধ্যে রয়েছে। হয়ে গেল একটা মানস ভ্রমণ। ডেঞ্জারাস ব্যাপারে সমস্ত দর্শকরা তো ইমপ্রেসড হয়ে কবে যাওয়া হবে কামালের বাড়ি? সেই চলো 1 2 3 4। চারতলায় আমার ফ্ল্যাট, ছোট্ট কিন্তু আলো হাওয়া, ব্যালকনিতে চাঁদ ভাসে, জানলা দিয়ে দেখি সূর্যোদয়। চারতলায় আমার ফ্ল্যাট, ছোট্ট কিন্তু আলো হাওয়া, ব্যালকনিতে চাঁদ ভাসে, জানলা দিয়ে দেখি সূর্যোদয়। এই ফ্ল্যাটে ঝগড়া প্রেম, এই ফ্ল্যাটে বাজছে কত গান, শুনছি হরি বল ধ্বনি, শুনছি মিছিলে ওঠা স্লোগান। এই ফ্ল্যাটে ঝগড়া প্রেম, এই ফ্ল্যাটে বাজছে কত গান, শুনছি হরি বল ধ্বনি, শুনছি মিছিলে ওঠা স্লোগান। পতাকার রং বদল দেখে মনে যাচ্ছে সংখ্যা ভয়, পাল্টে গেল সবকিছু, পাল্টে গেল আমার সময়। পতাকার রং বদল দেখে মনে যাচ্ছে সংখ্যা ভয়, পাল্টে গেল সবকিছু, পাল্টে গেল আমার সময়। দেওয়ালে নতুন রং, মেঝেতে পাথরে পালিশ, ক্লান্ত দেহে ঘুম পেলে ডাকে কাছে বিছানা বালিশ। দেওয়ালে নতুন রং, মেঝেতে পাথরে পালিশ, ক্লান্ত দেহে ঘুম পেলে ডাকে কাছে বিছানা বালিশ। সকলে ঘুমোয়, শুধু জাগে একা ফ্ল্যাট নিঝুম, আমারও বয়স বাড়ে, আসে পাতা ঝরা মরশুম। সকলে ঘুমোয়, শুধু জাগে একা ফ্ল্যাট নিঝুম, আমারও বয়স বাড়ে, আসে পাতা ঝরা মরশুম। এই ছোট ফ্ল্যাটেই এখন দিন গুনে গুনে কাটায় সময়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়। এই ছোট ফ্ল্যাটেই এখন দিন গুনে গুনে কাটায় সময়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়। তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়। তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়। সুন্দর, খুব খুব যেমন কথা কবির তেমনি সুর, আমাদের সবই ওর আড্ডা সুরোর। জমে গেছে, কিন্তু আমাদের তো সময় বলছে যে ঠাকুর দেখতে হবে এবার। সকলেই বেরোবেন ঠাকুর দেখতে, আপনারা সকলে ভালো থাকবেন। এবং আমাদের মধ্যে সতীনাথদাকে পেয়েছি, উনি আপনাদেরকে কিছু বলবেন, পঙ্কজদা বলবেন, কথাগুলো মেনে চলবেন, কারণ সারা বছর ধরে তো চলতে হবে। বলুন সতীনাথদা, আপনি। পঙ্কজদা থাকতে আমরা হে বাবা, আমাদের সবার হয়ে পঙ্কজদা বলবো। সবার শেষে আমি বলবো, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় সবার শেষে আমরা সুব্রত তো একজন গীতিকার সুরকার, সুব্রতর একটা গান দিয়ে বরং আড্ডাটা শেষ হোক। শুধু গীতিকার সুরকার, সে তো শিল্পীও। শিল্পী, হ্যাঁ, গায়কও গায়কও সবকিছু। না, আমি কবিতা লিখি, গল্প লিখি, নাটক, প্রবন্ধ এবং মানে অল ইন ওয়ান। কিন্তু আরেকটা কথা আজকে সবাইকে আমার মনে হয় দর্শকদের সকলেরই জানা দরকার, যে এই যে মহিষাসুরমর্দিনী যে মহালয়ার প্রভাতের যে প্রোগ্রাম, তার সঙ্গেও সুব্রতর একটা যোগাযোগ আছে। তা হচ্ছে যে বাণী কুমার, যিনি এটার রচয়িতা, তাঁর বংশধর কিন্তু ভাইপো সুব্রত। কাজে সুব্রত, আজকে দুর্গাপুজোর সঙ্গে তোমার যে কত ধরনের যোগাযোগ তা দর্শকদের জানিয়ে আমি খুব তৃপ্তি লাভ করছি। তোমার গান শুনতে চাই। মহিষাসুরমর্দিনী দিয়ে দুর্গাপুজোর
সূচনা হয়। সূচনা, হ্যাঁ। সুব্রত তাকে শেষ করবে আজকে নবমীর এই আড্ডায়। আমার কম্পোজিশনের গান দিয়ে আমি একটি গান গাইছি। তুমি একটা বিরাট দায়িত্ব এই যে হ্যাঁ, সেকাল একাল কত স্মৃতি, তো সেই নিয়েই আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, কত বসন্ত পার হয়ে যায়, কত বসন্ত পার হয়ে যায়, ওঠে রামধনু দূরে নীলিমায়, কিছু মেঘ বারে বারে ঢেকে দিয়ে যাই তারে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে। আজ কত কথা মনে পড়ে, অভিমানে মন পড়ে যায়, ফিরে ফিরে পিছনে তাকায়, অভিমানে মন ভরে যায়, ফিরে ফিরে পিছনে তাকায়। কেন মন কাঁদে নীরবে, গোপনে বারে বারে, কিছু স্মৃতি মনের খাতায় অল্পনায় কে দিয়ে যায়, কিছু স্মৃতি মনের খাতায় অল্পনায় কে দিয়ে যায়, কিছু কথা বারে বারে অকারণে মনে পড়ে। আজ কত কথা মনে পড়ে, কিছু সোনালি রোদের সোনা ঝরে, কিছু ব্যথা ভরা ঝংকারে, কিছু ব্যথা ভরা ঝংকারে, কিছু ব্যথা ভরা ঝংকারে।